আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। গণহত্যার নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে 10 বছরের নিষিদ্ধের প্রস্তাব। জানিয়ে দিব অমিত শাহর বক্তব্যের করা প্রতিবাদ জানালো বাংলাদেশ। আরো জানিয়ে দিব মানুষের প্রত্যাশা বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি, বলছে তারেক রহমান। আরো জানিয়ে দিব বরিশালে আদালতের প্রাঙ্গণে আওয়ামী লীগ ও যুবদলের পাল্টাপাল্টি হামলা। এদিকে দুর্গাপূজায় থাকবে 3 স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা, বলছে আইজিপি। সর্বশেষ জানিয়ে দিব গণমাধ্যম সংস্কার কমিশন হচ্ছে ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনী খসড়া। গণহত্যার নেতৃত্ব অপরাধের রাজনৈতিক দলকে 10 বছরের নিষিদ্ধর প্রস্তাব। গণহত্যার সময় কোনো বাহিনী বা দলের নিষ্ক্রিয়তার বিচার, গুম ও যৌন নির্যাতনের মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করার বিধান যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 8 ধরনের পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন 5টি ধারা, উপধারা সংযোজন এবং 3টি ধারা সংযোজন করে প্রস্তাব আনা হয়েছে খসড়ায়। গণহত্যার নেতৃত্বে অপরাধের রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করার মতো বিধান ও যুক্ত করা হয়েছে প্রস্তাবিত খসড়ায়। সোমবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষিত ইনস্টিটিউটে আইন ও বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরে আইন ও বিচার বিভাগ। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সময় উপযোগী করতে প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়। এতে 4A, 13A ও 20A নামে 3টি নতুন ধারা এবং 3/33 ও 12/2 নামে 2টি নতুন ধারা উপধারা যুক্ত করা হয়। এছাড়া ধারা 3/2 এবং 4/2 ও 19 ধারায় সংশোধন আনার প্রস্তাবনা করা হয়। মত বিনিময় সভায় বিশিষ্টজনরা বলেন, আইনের সংশোধনী এমন হতে হবে যেন এটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। এই আইনের মাধ্যমে যেন দেশে বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করা সম্ভব হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে মতামত দিয়েছে অনেকে, কেউ কেউ আবার নিষিদ্ধ না করে নিবন্ধন বাতিলের পক্ষে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম রব্বানী। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ভূমি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ, শিল্প গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান। অমিত শাহর বক্তব্যের করা প্রতিবাদ জানালো বাংলাদেশ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক ভারতের ঝাড়খণ্ড সফরের সময় বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে দেওয়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টে করে ঝুলিয়ে সোজা করা হবে, এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার 23 সেপ্টেম্বর ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটে একথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেন। তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ। এতে বলা হয়, ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে বাংলাদেশ অসন্তোষ প্রকাশ করছে। একই সঙ্গে ভারত সরকারের রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে। এর আগে গত শুক্রবার রাতে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টে করে ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দেন। তিনি বলেন, ঝাড়খণ্ডে বিজেপির সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে উল্টে করে ঝুলিয়ে রাখা হবে। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলায় উপজাতি জনগোষ্ঠীর লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে অতীতের বিজেপির বিভিন্ন নেতারা করা মন্তব্যের সঙ্গে সুর মেলান তিনি। মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি, বলছে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে, অনেকে সমগ্র বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে তাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থনে নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হবে। বাংলাদেশের মানুষের প্রত্যাশার মানুষ গড়ে তোলার কাজ করবে বিএনপি। সোমবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির আয়োজিত এক বিশাল গণসমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমরা একটি
পর্যায়ে অতিক্রম করে এসেছি, যে পর্যায়ে ছিল স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করা। স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে জানি এখনো সামনে বিপদ আছে। আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি আমাদের দেশ গড়ে তুলতে হবে, দেশকে সামনে নিয়ে যেতে হবে। পৃথিবীর বুকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে একটি সম্ভাবনাময় দেশ, একটা সম্ভাবনাময় জাতি হিসেবে। তিনি বলেন, শুধুমাত্র রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলেই সকল কিছু হয়ে যায় না। রাজনৈতিক ক্ষমতা অর্জন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি আমাদের দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামে জয়যুক্ত হতে হবে। তাহলেই আমরা আমাদের আন্দোলনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। আর বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা বিএনপির সহ সভাপতি রুহুল আমিন আকিল, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশরাফ প্রমুখ। জুলাইয়ের গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের কয়েকজন সদস্যরাও বক্তব্য রাখেন। সমাবেশে সঞ্চালনা করেন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। সমাবেশে জুলাই আগস্টের আন্দোলনে কিশোরগঞ্জের শহীদ ও আহতদের পারিবারিক আর্থিক সহায়তা দেওয়া হয়। বরিশালে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ ও যুবদলের পাল্টাপাল্টি হামলা। সাবেক প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল আব্দুল জাহিদ ফারুক শামীমকে সোমবার দুপুরে বরিশালে আদালতে নেওয়া হবে বলে খবর ছড়িয়ে পড়ে। এতে তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। এদিকে সাবেক প্রতিমন্ত্রী আদালতে আনার খবরে সেখানে জড়ো হতে থাকেন যুবদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর হামলা চালায় যুবদল, পরে পাল্টা হামলা চালায় আওয়ামী লীগও। এদিকে আদালত সূত্রে জানা গেছে রাত 8টার দিকে শামীমকে আদালতে আনা হতে পারে। জানা গেছে সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে রোববার রাতে ঢাকায় বাড়িধারা থেকে র্যাব গ্রেপ্তার করে। গত 4 আগস্ট বরিশাল নগরের সদর রোডের বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ ঘটনায় হামলার মামলায় অন্যতম আসামি তিনি। 2018 ও 2024 সালের জাতীয় নির্বাচনে এমপি হন জাহিদ ফারুক। তিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে দুপুর 2টার পর থেকে জাহিদ ফারুকের অনুসারীরা আদালত পাড়ায় আসতে শুরু করেন। এই খবর পেয়ে যুবদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। তারা জাহিদ ফারুককে গ্রেপ্তারের খবর শুনে মিষ্টি বিতরণ করেন। পরে বিকেল 3:30টার দিকে জেলা যুবদলের সহ সভাপতি মিলনের নেতৃত্বে আদালত পাড়ায় হট্টগোল শুরু হয়। প্রথমেই তারা শাহরিয়ার রাজীবের উপর হামলা চালায়। তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে ছটকে পারেন। এর কিছুক্ষণ পর 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুব শ্রমিক লীগের সভাপতি জয়নুল আবেদিনকে বেদম মারধর করা হয়। জয়নুল জানায় তিনি অন্য কাজে আদালতে গিয়েছিলেন। এ খবর পেয়ে জয়নুল আবেদিনকে 2 ছেলে অনু ও আশরাফুলের নেতৃত্বে শতাধিক নারী পুরুষ মিছিল করে আদালত পাড়ায় ঢেলে এবং যুবদলের নেতাকর্মীরা উপর পাল্টা হামলা চালায়। এ সময় যুবদল সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে দুটি ট্রাকে বহু নারী পুরুষ এসে জয়নালের ছেলেদের সঙ্গে যোগ দেয়। তারা আদালত পাড়ায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন এবং হামলাকারীদের খুঁজতে থাকেন। জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মশিউল আলম পলাশ বলেন, জাহিদ ফারুক 2018 সালের নির্বাচনের সময় আমার উপর হামলা করেছিল। ফারুকের গ্রেপ্তারের খবরে আমি খুশি হয়েছি। তাকে আদালতে আনা হবে এই খবর পেয়ে আমি আদালতে এসেছি। কোতোয়ালি থানা পুলিশ জানায়, বিএনপির অফিসে হামলা ও অগ্নিসংযোগের মামলায় সাবেক প্রতিমন্ত্রীকে বরিশালে আদালতে তোলা হবে। ঢাকা থেকে তাকে নিয়ে আসা হবে। তিনি রাত 3টার দিকে পৌঁছাতে পারেন। দুর্গাপূজায় থাকবে 3 স্তরের নিঃশর্ত নিরাপত্তা বলছে আইজিপি। পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলছেন, আসন্ন দুর্গাপূজায় নিঃশর্ত নিরাপত্তা থাকবে। পুলিশ দুর্গাপূজা উপলক্ষে প্রাক দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও দুর্গাপূজা পরবর্তী এই 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। এর মধ্যে পুলিশের পূজা কেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। পূজা মণ্ডপের নিরাপত্তা পুলিশের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে। সোমবার 23 সেপ্টেম্বর আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্সে হল অফ প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে একথা বলেন। আইজিপি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ সচেষ্ট রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে পুলিশের সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। তিনি জরুরি প্রয়োজনে জাতীয় সেবা 999 অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পূজা উদযাপন পরিষেবার নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, অপরাধীরা সাধারণত মধ্যরাতে অথবা শেষ রাতে পূজা মণ্ডপে
অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে থাকে। তিনি পূজা চলাকালে সিসিটিভি আইপি ক্যামেরা সক্রিয় রাখা, প্রতিটি মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দ্বারা সর্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূজা উদযাপন পরিষদ নেতাদের প্রতি আহ্বান জানান। আইনজীবী আশা প্রকাশ করে বলেন, সাম্প্রতিক বাংলাদেশ সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ নিরাপদে নির্বিঘ্নে উদযাপিত হবে। তিনি জানান, দুর্গাপূজা চলাকালে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান এবং ব্রোম ডিসপ্রোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এই উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স এবং অন্যান্য পুলিশ ইউনিট মনিটরিং সেল চালু থাকবে। গণমাধ্যম সংস্কার কমিশন হচ্ছে ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহে। গণমাধ্যম সংস্কার কমিশন করতে যাচ্ছে সরকার। আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে আশা ব্যক্ত করছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সোমবার 23 সেপ্টেম্বর রাজধানীর সার্কিট হাউস রোডে এক মতবিনিময় সময় তিনি এই আশা প্রকাশ করেন। সেখানে তথ্য উপদেষ্টা বলেন, আশা করি আগামী সপ্তাহের গণমাধ্যম সংস্কারের কমিশনের ঘোষণাটি দিতে পারব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনের যোগদান শেষে দেশে ফিরলেই হয়তো ঘোষণাটি আসবে। তথ্য উপদেষ্টা বলেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই, কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু? আমরা জানি স্বাধীনতা মানেই স্বাধীনতাই, এখানে কোনো নিয়ন্ত্রণ চলে না, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা কথা বলে বা স্বাধীনতার মাধ্যমে ফ্যাসিস্টের প্রতারণা করা যাবে কিনা, স্বাধীনতার কথা বলা ফ্যাসিস্টের পারপাস সার্ভ উদ্দেশ্যে সাধন করা যাবে কিনা, সে বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। তিনি বলেন, আমরা আমাদের দেশ, আমাদের এই যে গণ অভ্যুত্থান সেটির প্রাধান্য রেখে, মানদণ্ড রেখে সব স্বাধীনতা কিন্তু নিশ্চিত করতে চাই। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক দায়িত্ব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সঞ্চালনায় মত বিনিময় সময় যোগ দেন সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক ও নির্বাহী সম্পাদক সহ জ্যেষ্ঠ সাংবাদিকরা। এ সময় ঢাকা ও বাইরে থেকে আসা বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা নিজেদের মতামত তুলে ধরেন।